নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 12 তারিখ অন্তিম শুনানির দিন। সম্ভবত 32,000 চাকরির যে মামলা, চলে যাওয়া চাকরি, 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি চলে গিয়েছিল, কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন এবং তারপর সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তারপর স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করে দিয়েছেন। সেখানে সেই স্পেশাল বেঞ্চে আছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত মিত্র। ফলত তাঁদের বেঞ্চে ধারাবাহিক গত 3-4 মাস ধরে 32,000 চাকরি চুরির শুনানি হলো এবং সেই শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে, প্রাইমারি স্কুল বোর্ডের তরফ থেকে, যাদের চাকরি চলে গেছে তাদের তরফ থেকে বাঘা বাঘা আইনজীবীরা সওয়াল করলেন। গতকাল সেই শুনানি প্র্যাকটিক্যালি অন্তিম দিন ছিল, আজকেও তার শুনানি হওয়ার কথা এবং আমি সম্ভবত বলছি কেন আদালত নিয়ে কোনো স্পেকুলেশন চলে না। আজকের শুনানির পর এই সমস্ত শুনানি পর্ব শেষ হবে, তারপরে অপেক্ষা থাকবে বিচার পাওয়ার অর্থাৎ রায় পাওয়ার দিন। সেই রায় কবে হবে? নভেম্বরে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস ঋতব্রত মিত্র এই বেঞ্চটা কনস্টিটিউটেড হওয়ার পর তারিখ পে তারিখের গেরোয় কিন্তু কলকাতা হাইকোর্ট ঢোকেনি। কলকাতা হাইকোর্ট কিন্তু খুব দ্রুত শুনানি করেছেন এবং সবার বক্তব্য মনোযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা শুনেছেন। লাইভ স্ট্রিমিংয়ে আমরা সেটা দেখেছি। জাস্টিস তপব্রত চক্রবর্তী একদম মনোযোগ সহকারে নোট নিয়েছেন এবং আমার নিজের মনে হয়েছে মহামান্য বিচারপতিরা হোমওয়ার্কটা করে এর সওয়াল পর্বটা শুনেছেন এবং সেখানে দাঁড়িয়েই বারবার করে মহামান্য বিচারপতিরা যে প্রশ্নগুলো করেছেন, যারা আইনজীবীরা যারা সওয়াল করেছেন, বাঘা বাঘা আইনজীবীরা সওয়াল করেছেন, জানেন যে কিশোর দত্ত অ্যাডভোকেট জন্য গতকালও সওয়াল করেছেন, তিনি এর আগেও সওয়াল করেছেন। আমি যদি ভুল না বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতীক দহর, মাপের আইনজীবীরা সবাই সওয়াল করেছেন। ফলত মহামান্য বিচারপতিরা এর সওয়াল শুনেছেন। আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল শুনেছেন, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস সামিন, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সবাই এরা এই এতে ছিলেন। আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির করা এই মামলাটা বেসিক্যালি সেটা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে যে কবে সওয়াল পর্ব শেষ হবে এবং গতকাল শেষ পর্যন্ত যে সওয়াল হলো সেখানে অ্যাডভোকেট জেনারেল প্রায় 2 ঘন্টার কাছাকাছি, দুপুর 2টো থেকে দুপুর 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত সওয়াল করলেন এবং সেই সওয়ালের মাঝে মধ্যে বিচারপতিরা প্রতিপক্ষের যারা আইনজীবী ফিরদৌস সামিমদের প্রশ্ন করেছেন এবং তারাও তার উত্তর দিয়েছেন। তাহলে কি হবে শেষ পর্যন্ত? 2026 নির্বাচনের আগে কি 32,000 চাকরির ব্যাপারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি একটা যুগান্তকারী রায় দেবে? সেদিকে তাকিয়ে থাকবো। আশা করব যারা যোগ্য তাদের চাকরি বাঁচবে, আশা করব যারা অযোগ্য তাদের চাকরি যাবে এবং শেষ পর্যন্ত দেখা যাক জল কোথায় গড়ায়। আমি গতকাল যে সওয়ালটা হয়েছে সেই সওয়ালের বিশদে আমি জানতে চেয়েছিলাম আইনজীবী ফিরদৌস সামিমের কাছে। তিনি তার বক্তব্য রেখেছেন, কিন্তু আমি শুধু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আজকে সমস্ত দর্শকদের বলা দরকার। এক হচ্ছে যে দ্রুততায় মহামান্য বিচারপতিরা শুনেছেন এই মামলাটা, জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস ঋতব্রত মিত্র, এটা আমার কাছে মনে হয়েছে আদালতের প্রতি মানুষের আস্থা বাড়াবে। কারণ আদালতে দীর্ঘসূত্রিতা নিয়ে মানুষের অভিযোগ থাকে, কিন্তু এই মামলা নিয়ে দীর্ঘসূত্রিতার কোনো স্কোপ মহামান্য বিচারপতি রাখেননি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকের বক্তব্য অনেকক্ষণ ধরে শুনেছেন, যতক্ষণ মানে সময় চেয়েছেন তারা সময় দিয়েছেন, তারিখের পর তারিখ, দ্রুততার সঙ্গে তারিখ দিয়েছেন এবং সেই শেষ পর্যন্ত সওয়াল পর্বটা সম্ভবত আজকে শেষ হচ্ছে। দেখা যাক এরপর রায় কবে হবে। নভেম্বর মাসের 12 তারিখ অপেক্ষা এখন, নভেম্বর মাসে 18 দিন, ডিসেম্বর মাসের 1 মাস। এই 1 মাস 18 দিনের মধ্যে মনে হচ্ছে, আমার অন্তত মনে হচ্ছে যে রায়টা বেরিয়ে যাবে এবং এই রায় কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে আবার বাংলায়। আমি এইটুকু বলে সরাসরি আইনজীবী ফিরদৌস সামিমের বক্তব্য শোনাবো। নমস্কার, ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি 32,000 চাকরির আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেই দিনই অন্তিম শুনানি হওয়ার কথা। জানি না, কোর্টের ব্যাপারে কিছু বলা যায় না, কিন্তু যা হচ্ছে মানে শুনানি পর্ব জাস্টিস অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার সওয়াল শেষ করেছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস ঋতব্রত মিত্রর বেঞ্চে।
একদম। আমার আপনার কাছে প্রশ্ন, কি ডেভেলপমেন্ট হলো গতকাল যে কোর্টে যা যা শুনানি হলো, সেই শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কি বলেছেন, এবং জজ সাহেব আপনার কাছে কিছু জানতে চাইছিলেন কিনা, সেইটা যদি একটু আমাদের দর্শকদের জন্য ব্রিফ করেন। দেখুন, প্রথম কথা হচ্ছে প্যানেল। বোর্ডের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে বোর্ড প্যানেল তৈরি করে জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে এবং জেলার ডিপিএসসি গুলোতে সেই প্যানেল সেগুলো টাঙানো হয়েছে, সেখানে প্রকাশ করা হয়েছে। ভাবুন, সল্টলেকে প্যানেল তৈরি হলো, যে মুর্শিদাবাদে সেই প্যানেল টাঙানোর জন্য পাঠিয়ে দেওয়া হলো। সল্টলেকেও টাঙানো হলো না, ওয়েবসাইটেও দেওয়া হলো না। মানে এটা কি হতে পারে? আমরা নথি দিয়ে দেখিয়ে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেই সময় যে যিনি সেক্রেটারি ছিলেন, তিনি সেই দায়িত্বটা দিয়েছিলেন কনফিডেন্সিয়াল প্রসেসরকে। কনফিডেন্সিয়াল সেকশন কি? ওই এস বাসুরায়ান কোম্পানি। এস বাসুরায়ান কোম্পানি একটা এফিডেভিট দিয়েছিলেন, যেটা বোর্ডেরই ওই যে ওরা যে ভলিউম তৈরি করেছে সেখানে দেওয়া আছে। সে বলছে যে প্যানেল তৈরি করেছিল এস বাসুরায়ান কোম্পানি। মানে সেখানে এক এবিডিবিডি বলছে এস বাসুরায়ান কোম্পানি তৈরি করেছে। এবং শুধু তাই না, এস বাসুরায়ান কোম্পানি কি কি কাজ অ্যালটমেন্ট হয়েছে সেখানে বলা আছে আফটার ইন্টারভিউ প্যানেল তৈরি করবে এস বাসুরায়ান কোম্পানি। তাহলে বোর্ড প্যানেল তৈরি করলো কি করে? প্যানেলের ডেফিনেশনে বলা আছে প্যানেল প্রিপেয়ার্ড বাই দ্য বোর্ড, সেটা পাবলিশ করতে হবে। তাহলে প্যানেল বোর্ড যদি প্যানেল নাই তৈরি করে তাহলে, এবং এস বাসুরায়ান কোম্পানি তৈরি করে, তাহলে প্যানেলটাই তো অবৈধ, কারণ প্যানেলে তো মানে যার তৈরি করার কথা সে তৈরি করলো না। আচ্ছা, একটা প্রশ্ন, অ্যাডভোকেট জেনারেল কার হয়ে দাঁড়িয়েছিলেন? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হয়ে। আর কেউ সওয়াল করেছেন এদিন? না না না, এই অ্যাডভোকেট জেনারেল তিনি সওয়াল করেছেন। এবং জাস্টিস দেবব্রত চক্রবর্তী কি আপনাকে কিছু প্রশ্ন করেছিলেন? একটু আমাদের এই দর্শকদের প্যানেলের ব্যাপারে এবং অন্যান্য, যেমন ধরুন 94 এর বোর্ডের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে 264 প্লাস 94। এক হুম, নাম্বার বিবর্ধিত করার জন্য 264 জনের, আর 94 জনের তারা নাকি নিজেরা 94 জনকে আইডেন্টিফাই করে বাদ দিয়েছে। হুম। মানে ওই বোর্ড ওয়েস্ট অ্যাডভোকেট বেঙ্গল বোর্ড জেনারেল, অফ প্রাইমারি, সেটা একদম সর্ব মিথ্যা কথা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেরা না, ওই যে সোমেন নন্দী রমেশ মালিকের মামলায় যখন মামলা চলছিল, সিবিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল, সিবিআইডি ইনভেস্টিগেশনে সিবিআইডি আইডেন্টিফাই করে দিয়েছিল, তাদের মধ্য থেকে এই 94 জনকে বোর্ড পেয়েছিল। এবং মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তাদের সার্ভিস টার্মিনেট হয়। এবং বোর্ড তারা এভিডেভিট করে কলকাতা হাইকোর্টে এভিডেভিট করেছিল, এভিডেভিট করে বলেছে, অনওয়াদ বলেছে যে তারা এই 94 জনকে টার্মিনেট করেছে ইন পার্সুয়েন্স অফ অনারেবল জাস্টিস অমৃতা সিনহাস অর্ডার। অথচ আজকে বলছে যে না, আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা, মিথ্যা কথা বললে একটা মিথ্যার সঙ্গে আর একটা মিথ্যা কখনোই সাজুজ্য থাকে না। সত্য 5 বার জিজ্ঞাসা করলেও একই থাকে, 10 বার জিজ্ঞাসা করলেও এক থাকে, কিন্তু মিথ্যা তো পরিবর্তন করতে হয় সত্য হিসেবে তুলে ধরার জন্য। আচ্ছা এক্স্যাক্টলি তাই একটা ঘটেছে। কথা জিজ্ঞেস করছি যে অ্যাডভোকেট জেনারেল কি তার মানে সওয়াল শেষ করেছেন? আশা করি শেষ করেছেন। আগামীকাল কি করবেন আমি জানি না, অর্থাৎ হুম। সেটা কি করবেন, দেখা তিনি দেখা যদি যাক আবার মানে। কোনো কিছু কিন্তু মানে সব প্রশ্নের উত্তর হয়। যেমন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, আইনে বলা আছে কোনো যদি থার্ড এজেন্সি, বাইরের কোনো এজেন্সিকে যদি অ্যাপয়েন্ট করে, তাহলে প্রায়র গভর্নমেন্ট পারমিশন নেবে। প্রায়র গভর্নমেন্ট পারমিশন নিয়েছে কি নেয়নি এখনো পর্যন্ত, আমি আজকেও জিজ্ঞাসা করেছি, আচ্ছা আজকেও বলেছি, আচ্ছা, কিন্তু ফিরদৌস দা, প্রায়র ফিরদৌস দা, গভর্নমেন্ট পারমিশন নিয়েছে কিনা সেই নিয়ে একটি বিন্দু বিসর্গ কিচ্ছু বলেনি। আসলে ফিরদৌস দা, সম্পূর্ণটাই হয়েছে বেসিক্যালি দুর্নীতি করার জন্য। ফিরদৌস দা, মঙ্গলবার দিন শুনানি হলো, বুধবার দিন তাহলে অন্তিম শুনানি জাস্টিস দেবব্রত চক্রবর্তীর বেঞ্চে 32,000 সংক্রান্ত ব্যাপারে। আমার একটা জিনিস মনে হয়েছে, আমি জাস্ট ইয়েস নো আর কিছু বলবো চাইব না আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এই মামলাটা জাস্টিস দেবব্রত চক্রবর্তী বেঞ্চ অত্যন্ত সিরিয়াসলি এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে শুনলেন। এটা আমার একজন একদম 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 দর্শক একদম মানে একদম এবং শ্রোতা হিসেবে এবং মনে হয়েছে। একদম এবং এবং ও প্রতিটি মানে আইনজীবীকে অপরচুনিটি দেওয়া, যে যা বক্তব্য রাখতে চেয়েছেন, এবং এই তাদের সমস্ত নথি এগুলো জমা পড়েছে। আশা করি আদালত সকলকে শুনে খুব দ্রুততার সঙ্গে রায় দেবেন। যা রায় হবে সকলের আমি জন্য একটা বড় কথা হবে। ভেরিফিকেশন চাইবো, সুপ্রিম কোর্টের নির্দেশে তো এই বেঞ্চ তৈরি হয়েছিল প্রাইমারি শুনানিটার জন্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ফিরে এসেছিল, তারপরে অ্যাসাইন্ড হয়েছে কলকাতা অ্যাসাইন হয়েছিল হাইকোর্টের। এবং তারপর হ্যাঁ, প্রধান বিচারপতি মাননীয় এটা তো প্রধান ডিভিশন বেঞ্চ, বিচারপতি মানে এরপরে যদি আবার এই সিদ্ধান্তের ব্যাপারে মানে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতেই পারে, তখন যেতেই সুপ্রিম পারে। কোর্টে যেতে হবে। অনেক ধন্যবাদ ফিরদৌস দার সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। হুম।